আসসালামু আলাইকুম। ইমার্জিং স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি তানজিরুল হুসাইন রাব্বি, প্রভাষক, ফিনান্স ও ব্যাংকিং বিভাগ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ, অতিথি শিক্ষক, কিশোর বাতায়ন A2I ও 2018 সালে অনুষ্ঠিত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট প্রতিযোগিতায় সারা দেশে জাতীয়ভাবে প্রথম স্থান অধিকারী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তৃতীয় অধ্যায় টাইম ভ্যালু অফ মানি এই অধ্যায় সম্পর্কে আলোচনা করতেছিলাম। তো গত লেকচারে আমরা বেশ কিছু বিষয় পড়ে ফেলেছি, যেটা তোমাদের অবগত আছে। আমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে আছে প্রিভিয়াস লেকচারে আমরা আলোচনা করেছিলাম চক্রবর্তী সংখ্যা যদি বছরে একাধিকবার থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব সে সম্পর্কে। তো আজকে আমরা অর্থের সময় মূল্যের উপরে প্রভাব বিস্তারকারী কিছু উপাদান সম্পর্কে আমরা দেখব। তো এই বিষয়গুলো আমাদের খুবই জানা দরকার, কারণ অর্থের সময় মূল্যের উপর বিভিন্ন আইটেম বা উপাদান আছে যেগুলোর প্রভাবের কারণে আমাদের অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের পরিবর্তন আসে। অর্থাৎ বছর, সুদের হার এবং চক্রবৃদ্ধির সংখ্যার সাথে বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক সম্পর্কে আমরা আলোচনা করব। তো আশা করছি এই পাঠ শেষে বছর, সুদের হারের সাথে বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক তোমরা ব্যাখ্যা করতে পারবে, এবং এই ধরনের প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্নে আমাদের এসে থাকে যে বছর এবং সুদের হারের হ্রাস বৃদ্ধির সাথে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের উপরে কি প্রভাব পড়ে, বা চক্রবৃদ্ধি সংখ্যার সাথে বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক ব্যাখ্যা করো। তো তোমরা এগুলো ব্যাখ্যা করতে পারবে আশা করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য লাস্ট দুটো লেকচারে কিন্তু আমরা নির্ণয় করার প্রক্রিয়া বা প্রসিডিওর দেখেছি। এককালীন নগদ প্রবাহের বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, এবং চক্রবৃদ্ধি সংখ্যা বছরে একাধিকবার থাকলে সেখানে আমরা কিভাবে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব সে সম্পর্কে আলোচনা আমরা, বা গাণিতিক সমস্যা সমাধান, এগুলো আমরা লাস্ট লেকচারে দেখে এসেছি। তো এই বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে বেশ কিছু উপাদান আছে, যে উপাদানের দ্বারা এই বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য সরাসরি প্রভাবিত হয়। প্রথমে হলো সুদের হার, যেটাকে আমরা বলি ইন্টারেস্ট রেট, বা যেটাকে আমরা শিক্ষার্থী বন্ধুরা আই দ্বারা প্রকাশ করি। এরপর হলো সময়, এখানে সুদের হার হচ্ছে, এটা হবে সময়। তো দ্বিতীয়টা হলো শিক্ষার্থী বন্ধুরা সময় বা মেয়াদ, সময় বা মেয়াদ যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এরপর হলো নগদ প্রবাহ, বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য যেটাই দেওয়া থাকে। আমরা জানি যে বর্তমান মূল্য দেওয়া থাকলে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করি, আর ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকলে আমরা বর্তমান মূল্য নির্ণয় করি। চক্রবৃদ্ধি সংখ্যা, লাস্ট লেকচারে যেটা আমরা আলোচনায় দেখেছিলাম, অর্থাৎ এম। এই যে চারটা উপাদান, এই চারটা উপাদান দ্বারা সরাসরি এই চারটা উপাদান আমরা যেটা দেখলাম, এই চারটা উপাদান দ্বারা সরাসরি বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য প্রভাবিত হয়। অর্থাৎ সুদের হারের হ্রাস বৃদ্ধির ফলে বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য প্রভাবিত হয়। সময় বা মেয়াদ হ্রাস হোক বা বৃদ্ধি হোক, বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য প্রভাবিত হবে। নগদ প্রবাহ এবং চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে বা হ্রাস পেলে বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য প্রভাবিত হয়। অর্থাৎ আমরা বলতে পারি এই চারটা উপাদান দ্বারা আমাদের অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি সরাসরি প্রভাবিত হয়। তো এই বিষয়টা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি তোমাদেরকে বলছি যে অনুধাবনমূলক প্রশ্ন, অর্থাৎ 2 মার্কের প্রশ্নে অনেক সময় এখান থেকে সরাসরি প্রশ্ন আসে হুবহু, যে আই এর সাথে পিভির সম্পর্ক কি, বা এন বা এম এর সাথে ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক কি, ব্যাখ্যা করা। তো
তো আশা করি সেগুলো আমরা আজকের ক্লাসটা যদি ভালোভাবে করি তাহলে পারবো। তো প্রথমে আমরা যেটা দেখবো শিক্ষার্থী বন্ধুরা, সুদের হার অর্থাৎ আয়। সুদের হারকে আমরা আয় দ্বারা প্রকাশ করি। এই সুদের হার বা আয়ের সাথে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের সম্পর্কটা কিরকম। সুদের হার অর্থাৎ আয় যদি বৃদ্ধি পায় তাহলে ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পায়, কেননা সুদের হার ও ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক ধনাত্মক। শিক্ষার্থী বন্ধুরা, লাইনটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। এখানে যে লাইনটা আছে এটা মাথার মধ্যে ঢুকাই রাখো। সুদের হার বৃদ্ধি পেলে সুদের হার অর্থাৎ আয় বৃদ্ধি যদি পায় তাহলে ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পায়। আবার সুদের হার যদি হ্রাস পায় তাহলে ভবিষ্যৎ মূল্য হ্রাস পাবে। তার মানে আমরা বলতে পারি সুদের হার বা আয় যেদিকে যায় ভবিষ্যৎ মূল্য সেদিকে যায়। এই কারণে আমরা বলতে পারি যে সুদের হার অর্থাৎ আয় এবং ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক পজিটিভ। এরপর উল্টা দিকে ঘটনা ঘটতে পারে, যেমন সুদের হার যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে বর্তমান মূল্য কিন্তু হ্রাস পায়। আমরা ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে কি দেখেছিলাম, যে সুদের হার যদি বৃদ্ধি পায় তাহলে ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পায়, কিন্তু বর্তমান মূল্যের ক্ষেত্রে সুদের হারের সম্পর্ক হলো দা কুমড়া সম্পর্ক, বউ শাশুড়ি যুদ্ধ। অর্থাৎ সুদের হার যেদিকে যায় বর্তমান মূল্য তার উল্টা দিকে যায়। অর্থাৎ সুদের হার যদি বৃদ্ধি পায় তাহলে বর্তমান মূল্য হ্রাস পাবে, আবার সুদের হার যদি হ্রাস পায় তাহলে বর্তমান মূল্য বৃদ্ধি পাবে, কেননা এই দুইজনের ভিতরে সম্পর্ক হইল নেগেটিভ। সুদের হার এবং বর্তমান মূল্য এই দুইটার ভিতরে সম্পর্ক হইল কি শিক্ষার্থী বন্ধুরা, নেগেটিভ। অন্যদিকে সুদের হার যদি শূন্য হয় অর্থাৎ আয় এর মান উদ্দীপকে যদি শূন্য দেওয়া থাকে সেক্ষেত্রে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য উভয়ই সমান ফলাফল প্রকাশ করবে। তার মানে এটা কি জানলাম আমরা, সুদের হার যদি শূন্য হয়, আয়ের যদি কোনো মান দেওয়া থাকে যে মানটা 0, তাহলে কি হবে, তাহলে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য দুইটা রেজাল্ট সমান হবে। তো আমি তোমাদেরকে খুব গুরুত্বের সাথে বলতে চাচ্ছি যে শিক্ষার্থী বন্ধুরা, এই প্রত্যেকটা দিয়ে কিন্তু তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে না। আমি যদি বলি যে বিগত বছরের কোশ্চেন যদি তোমরা একটু অ্যানালাইসিস করো, স্পেশালি বোর্ড কোশ্চেন, দেন ইউ ক্যান ইজিলি নোটিস দ্যাট দিস কাইন্ড অফ কোশ্চেন্স আর ভেরি রেগুলার and very common in the exam. তো আশা করতেছি এই ব্যাখ্যাগুলো আমি এখন বুঝাবো ইনশাল্লাহ, এবং এগুলো কিন্তু গাণিতিক ভাবে তোমাকে ব্যাখ্যা করতে হবে। ধরে নিলাম যে তুমি গাণিতিক ভাবে ব্যাখ্যা পারতেছো না, যদি গাণিতিক ভাবে ব্যাখ্যা না পারো অন্তত তুমি এই প্রথম লাইনটা লিখে দিয়ে আসতে হবে যাতে তোমার জ্ঞানের 1 মার্ক তুমি পাও। যে প্রশ্ন যদি থাকে যে সুদের হারের সাথে ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক কি, সুদের হারের সাথে ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক ধনাত্মক, অর্থাৎ সুদের হার বৃদ্ধি পেলে ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পায়, সুদের হার হ্রাস পেলে ভবিষ্যৎ মূল্য হ্রাস পায়। যদি প্রশ্ন আসে সুদের হার এবং বর্তমান মূল্যের সম্পর্ক কি, সুদের হার ও বর্তমান মূল্যের সম্পর্ক হলো নেগেটিভ মানে ঋণাত্মক, অর্থাৎ সুদের হার বৃদ্ধি পেলে বর্তমান মূল্য হ্রাস পায়, সুদের হার হ্রাস পেলে বর্তমান মূল্য বৃদ্ধি পায়। প্রশ্ন আসলো কখন বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য সমান হয়, সুদের হার যখন শূন্য হয় তখন বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য উভয়ই সমান হয়। তো এখন এগুলোর আমরা প্রমাণ দেখি। আমরা গাণিতিক প্রমাণটা তাহলে দেখি শিক্ষার্থী বন্ধুরা, কারণ এখানে আমরা প্রথমেই বলছি যে গাণিতিক ব্যাখ্যা দিতে হবে। আমরা ভবিষ্যৎ মূল্যের সূত্র লিখলাম, এই সূত্রটা তো আমরা জানি, ভবিষ্যৎ মূল্য সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আমরা এখানে পিবির একটা মান নিলাম যে বর্তমান মূল্য 1000 টাকা, সুদের হার আমরা ধরে নিলাম 10%, 10% মানে 0.10, আর এন এটা আমরা ধরে নিলাম 5 বছর। এটা তোমরা ধরে নিতে পারো, এখানে 1000 দিতে পারো, 100 দিতে পারো, 5-এর জায়গায় 4 দিতে পারো, কোনো সমস্যা নেই, তুমি জাস্ট একটা ধরে নাও। সুদের হারটা আমাদের চেঞ্জ করে আমরা দেখাতে চাচ্ছি যে আয়ের মান চেঞ্জ হলে ভবিষ্যৎ মূল্য এর উপরে কি প্রভাব পড়ে, ঠিক আছে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা 1611 টাকা পাবো। আর ক্যালকুলেশনটা নিশ্চয়ই তোমাদের আর বোঝানোর দরকার নাই, ক্যালকুলেশন বিষয়টা তোমরা কিন্তু খুব সহজেই পারো। আমার বিশ্বাস যে এই বিষয়ে তোমাদের নতুন করে বলার কিছু নাই, আমরা ক্যালকুলেটরের মান বের করা জানি। আমি একসাথে যদি করি 1000 গুণ 1 প্লাস
1+10, এটা হলো আমাদের পাওয়ার চিহ্ন 5। তাহলে আমাদের রেজাল্ট কত আসলো? 1610.51। আমরা জানি 5 বা 5-এর বেশি থাকলে আমরা 1 যোগ করে দিই, তাই 51 পয়সা না রেখে আমরা এটাকে কি করতে পারি? 11 টাকা লিখতে পারি। ঠিক আছে, রাইট, আমরা সরাসরি 11 টাকা লিখবো। তাহলে আমাদের কত রেজাল্ট আসছে শিক্ষার্থী বন্ধুরা? 1611 টাকা। অর্থাৎ সুদের হার 10% হলে আমাদের ভবিষ্যৎ মূল্য 1611। এখন আমরা সুদের হারটা একটু বাড়াইয়া দেখাবো যে আসলে কি হয়। সুদের হার এখন আমরা বাড়াবো। ঠিক আছে, সুদের হার আমরা এখন বাড়াবো। তো সুদের হার বাড়াই আমরা কত করলাম? 15%। অর্থাৎ আগে আমাদের যেটা ছিল, তুমি দেখো, আগে যেটা ছিল 10%, সেটাকে এখন আমরা বাড়াইছি কত? 15%-এ বাড়াইছি। অর্থাৎ আগে ছিল 10% আমাদের, সেটাকে এখন আমরা কি করছি? 15% করছি। অর্থাৎ সুদের হার আমরা কি করছি? বৃদ্ধি করছি। 10% থেকে 15% করছি। তো সুদের হার 10% থেকে 15% করলে আমাদের রেজাল্টটা কি আসে? আমরা যদি আবার ক্যালকুলেটরের হেল্প নেই, তাহলে আমরা এটা পারবো। তো এখানে আমরা 10% ছিল, সেটাকে এখন আমরা কত করব? 15%। তার মানে আমরা সবকিছু ঠিক রাখছি। অর্থাৎ পিভির মান ঠিক রাখছি, এন এর মান ঠিক রাখছি, জাস্ট সুদের হারটা আমাকে বাড়াই দিছি। তাহলে আমাদের রেজাল্ট কত আসে? 2011 টাকা। তাহলে আমাদের রেজাল্ট কত আসছে শিক্ষার্থী বন্ধুরা? 2011 টাকা। তার মানে আমরা যদি দেখি যে আগে আমাদের ভবিষ্যৎ মূল্য ছিল 1611 টাকা, সেইটাই বৃদ্ধি পেয়ে হয়েছে কত? 2011 টাকা। অর্থাৎ সুদের হার বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের বর্তমান মূল্য কিন্তু ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পেয়েছে। আমাদের সুদের হার আগে ছিল কত? সুদের হার আগে ছিল 10%, আমরা সেটাকে বৃদ্ধি করলাম 15%-এ, এবং আমাদের ভবিষ্যৎ মূল্য আগে যেখানে ছিল 1611 টাকা, সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে 2011 টাকা। তার মানে আমরা বলতে পারি যে সুদের হার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পেয়েছে। তার মানে সম্পর্কটা কি? ধনাত্মক সম্পর্ক। তো এখন আমরা দেখব সুদের হার বৃদ্ধি পেলে বর্তমান মূল্যের উপর কি প্রভাব ফেলে। তো বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটা আমরা জানি, পিভি ইকুয়ালস টু এফভি 1+i⁻⁻n। আমরা জানি যে ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে এনটা পজিটিভ হয় আর বর্তমান মূল্যের ক্ষেত্রে এনটা নেগেটিভ হয়। আমরা এই সম্পর্কে বিগত লেকচারে আলোচনা করছি। অথবা তোমরা সূত্রটা অন্যভাবেও লিখতে পারতা, এফবি ডিভাইডেড বাই 1+i⁻n, সেম রেজাল্ট আসতো, কোনো সমস্যা নেই। তো আমরা সুদের হার 10% রাখলাম। ঠিক আছে, যদি 10% রাখি সেক্ষেত্রে আমাদের রেজাল্ট কত আসে আমরা একটু দেখে আসি। সুদের হার আমরা 10% রাখলাম, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট কত আসে আমরা একটু দেখি। তো এখানে আমাদের -5 মাইনাস হবে। তো আমরা এন এর মান মাইনাস, বর্তমান মূল্যের ক্ষেত্রে এন মাইনাস হয়। তো আমাদের রেজাল্টটা কত আসে? 620.92 পয়সা। তার মানে আমরা লিখতে পারি 621 টাকা। 621 টাকা। ঠিক আছে, তো সবকিছু আমরা ঠিক রাখবো। এফবি 1000 ঠিক রাখবো, এন 5 বছর ঠিক রাখবো, যা সুদের হারটা আমরা চেঞ্জ করে দেবো। দেখো সুদের হার 10% ছিল, সেখানে আমরা কত আনছি? 15%। অর্থাৎ সবকিছু ঠিক, এখানে যা আছে সবকিছু ঠিক, জাস্ট সুদের হারটা আমরা 10%-এর জায়গায় কত নিয়ে আসলাম? 15%। তো এটা আমরা এখন কত করব? 15%। যদি 15% করি সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আসছে কত? 497 টাকা। 497 টাকা। তার মানে আমরা এখানে কত পাইছি? 497 টাকা। তো সেক্ষেত্রে বন্ধুরা এখান থেকে আমরা সুদের হারের সাথে আমাদের বর্তমান মূল্যের সম্পর্কটা রিলেট করতে পারি। আমরা সুদের হার যখন 10% ছিল তখন আমাদের বর্তমান মূল্য হয়েছে 621, কিন্তু সুদের হার আমরা বৃদ্ধি করছি, কিন্তু আমাদের বর্তমান মূল্য বাড়ে নাই, উল্টা কমে গেছে। তার মানে আমরা বলতে পারি যে সুদের হার বাড়লে বর্তমান মূল্য হ্রাস পায়। অর্থাৎ সুদের হারের সাথে বা আই এর সাথে বর্তমান মূল্যের সম্পর্ক হলো নেগেটিভ। বুঝতে পারছি আশা করি সবাই শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা দেখব যে সুদের হার যদি 0 হয় তাহলে বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য কি সেম রেজাল্ট দেয় কিনা, সেই বিষয়টা আমরা এখন একটু দেখব।
তো আমরা সুদের হার শূন্য, এটা তো আমরা বললামই যে সুদের হার শূন্য যদি হয় সেক্ষেত্রে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য সমান রেজাল্ট দেয়। তো যখন সুদের হার শূন্য হয় তখন আমাদের ভবিষ্যৎ মূল্য 1000 টাকা হয়। এটা আমি একটু ক্যালকুলেটরে তোমাদের দেখাই দিই। সুদের হারটা আমরা কত দেব? শূন্য। সবকিছু আমাদের ঠিক ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে। পিভি 1 প্লাস আই টু দি পাওয়ার এন বসাইলাম, আমরা সমান সমান চাপ দিই, কত আসছে দেখো? 1000 টাকা। কত আসছে? 1000 টাকা। তো আমরা যদি বর্তমান মূল্য নির্ণয় করি, বর্তমান মূল্যের ক্ষেত্রে চেঞ্জটা আসবে শুধু এনটা নেগেটিভ হবে। সেক্ষেত্রে দেখো রেজাল্ট কত আসছে? 1000 টাকা। অর্থাৎ সুদের হার শূন্য হওয়ার কারণে আমাদের বর্তমান মূল্য 1000 টাকা হয়েছে, ভবিষ্যৎ মূল্য 1000 টাকা। অর্থাৎ দুইটা আমাদের কি হয়েছে? সমান। সুদের হার আমরা শূন্য ধরছি, ভবিষ্যৎ মূল্য যেই 1000 টাকা রেজাল্ট আসছে, বর্তমান মূল্য সুদের হার শূন্য হওয়ার কারণে সেম রেজাল্ট আসছে। তার মানে আমরা বলতে পারি যে সুদের হার শূন্য যখন হবে তখন বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য সমান হবে। অথবা আমরা বলতে পারি বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য তখনই সমান হবে যদি সুদের হার শূন্য হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, সুদের হার আই এর সাথে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য সম্পর্ক তোমরা রিলেট করতে পারলে, তো এখানে সহজ হিসাব যে বর্তমান মূল্যের সাথে সুদের হারের সম্পর্ক হলো ঋণাত্মক, এটা জাস্ট তোমার মাথায় রাখবা, তাহলে তোমরা আর কখনোই ভুলবা না। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও একটু তোমাদেরকে বলে দিচ্ছি, বর্তমান মূল্যের সাথে সুদের হারের সম্পর্ক হলো ঋণাত্মক, আর ভবিষ্যৎ মূল্যের সাথে সুদের হারের সম্পর্ক হলো ধনাত্মক। তো এখানে শর্টকাট যদি তুমি একটু মনে রাখতে চাও, সেটা মনে রাখার উপায় হলো, দেখো ধনাত্মক শব্দটা যদি আমরা ইংলিশে লিখি, ধনাত্মক শব্দটা যদি আমরা ইংলিশে লিখি তাহলে কিভাবে লিখবো? ইংলিশে লিখতে হলে কিভাবে লিখতে হয়? পজিটিভ। ধনাত্মক শব্দটা যদি আমরা ইংলিশে লিখি তাহলে আমরা কিভাবে লিখতাম? পজিটিভ, POSITIVE, পজিটিভ, তাই না? তো এখন দেখো আমরা যদি বলি এই যে পজিটিভের প্রথম অক্ষর হলো পি, আর আমাদের যে বর্তমান মূল্য আছে, তো বর্তমান মূল্যের প্রথম অক্ষর হলো পি, তার মানে পি এর সাথে কিন্তু পি হয় নাই। দেখো বর্তমান মূল্যের প্রথম অক্ষর হলো পি আর পজিটিভের প্রথম অক্ষর হলো পি, তার মানে বর্তমান মূল্য সবসময় উল্টা চলে। আমরা কিন্তু এর আগে শিখছি, মনে আছে তোমাদের? বর্তমান মূল্য সবসময় উল্টা চলে, তার মানে পি এর সাথে পি যাবে না। দেখো এখানেও বর্তমান মূল্যের প্রথম অক্ষর হলো পি, প্রেজেন্ট ভ্যালু, আর ধনাত্মক শব্দটার ইংলিশ হলো পজিটিভ মানে পি, তার মানে পি এর সাথে কিন্তু পি হয় নাই। কারণ তোমরা এর আগেও শিখেছো যে বর্তমান মূল্য সবসময় উল্টা সিধা চলে, উল্টা, আর কাজ হলো উল্টা ভাবে চলে, তার মানে ভবিষ্যৎ মূল্যের সাথে এই পজিটিভটা যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, সহজে বোঝার টেকনিক বা শর্টকাট টেকনিক। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব সময় বা মেয়াদ, অর্থাৎ যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, এই সময় বা মেয়াদ এন এর সাথে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের সম্পর্কটা কি রকম। তো এইটা আমরা ইনশাল্লাহ এখন একটু দেখব। আমরা ভালো করে খেয়াল করি, সময় অর্থাৎ এন যদি বৃদ্ধি পায় তাহলে ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পাবে, কেননা সময় ও ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক হলো ধনাত্মক মানে পজিটিভ। আমি আবারও বলতেছি শিক্ষার্থী বন্ধুরা, ভালো করে খেয়াল করো, তাহলে তোমরা বুঝতে পারবা। সময় অর্থাৎ এন যদি বৃদ্ধি পায় তাহলে ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পায়, আবার সময় বা এন যদি হ্রাস পায় তাহলে ভবিষ্যৎ মূল্য হ্রাস পাবে, কেননা সময় ও ভবিষ্যৎ মূল্যের সাথে সময়ের সাথে ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক হলো পজিটিভ। অন্যদিকে সময় যদি বৃদ্ধি পায় বর্তমান মূল্য উল্টা যাবে, সময় অর্থাৎ এন যদি বৃদ্ধি পায় তাহলে বর্তমান মূল্য হ্রাস পায়। আবার সময় বা এন যদি হ্রাস পায় মানে কমে যায়, এন এর মান যদি কমে যায় সেক্ষেত্রে বর্তমান মূল্য আবার বৃদ্ধি পেয়ে যাবে। তার মানে এই দুইজনের সম্পর্ক হলো নেগেটিভ, অর্থাৎ সময়ের সাথে বর্তমান মূল্যের সম্পর্ক হলো কি নেগেটিভ। সময় বা এন যেদিকে যায় বর্তমান মূল্য তার বিপরীত দিকে যায়। ঠিক আছে, তাহলে এখানেও আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে
সময়ের সাথে ভবিষ্যৎ মূল্যের একটা ভালো সম্পর্ক, অর্থাৎ এন যদি বৃদ্ধি পায় তাহলে ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পায়, এন যদি হ্রাস পায় ভবিষ্যৎ মূল্য হ্রাস পায়, অর্থাৎ পজিটিভ বা ধনাত্মক সম্পর্ক। অন্যদিকে এন বা সময় বা মেয়াদের সাথে বর্তমান মূল্যের বৈরী সম্পর্ক, দা কুমড়া সম্পর্ক, বউ শাশুড়ির সম্পর্ক, অর্থাৎ এন যদি বৃদ্ধি পায় বর্তমান মূল্য হ্রাস পাবে, আবার এন যদি হ্রাস পায় তাহলে বর্তমান মূল্য আবার বৃদ্ধি পাবে। তার মানে এই দুইটার ভিতরে সম্পর্ক হলো নেগেটিভ সম্পর্ক, ঋণাত্মক সম্পর্ক। ঠিক আছে, তো এইটা আমরা এখন একটু প্রমাণ দেখি, প্রমাণটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারবা। তো আমরা ভবিষ্যৎ মূল্যের সূত্র এখানে লিখতেছি, তোমরা ভবিষ্যৎ মূল্যের সূত্রটা এখানে দেখতে পেয়েছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ভবিষ্যৎ মূল্যের সূত্র আমরা জানি, ভবিষ্যৎ মূল্য আমরা এখানে একটা মান বসাই। তো ধরো বর্তমান মূল্য দেওয়া আছে 1000 টাকা, ধরো আমরা এটা ধরে নিলাম 1+10 অর্থাৎ আই এর মান 10% ধরো দেয়া আছে, এন এর মান আমরা ধরে নিলাম 5। ঠিক আছে, এন এর মান ধরে নিলাম 5। তো এটা রেজাল্ট কত হবে এটা আমরা একটু আগেই দেখেছি, 1611 টাকা। এখন এইখানে অর্থাৎ ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের এই ইকুয়েশনে আমরা সবকিছু অপরিবর্তিত রাখবো, শুধু সময়টা চেঞ্জ করব। অর্থাৎ এই ইকুয়েশনে আমরা আই এর মান 0.10 সেম রাখবো, পিভির মান 1000 ঠিক রাখবো, শুধু এনটা চেঞ্জ করবো। অর্থাৎ এন এর মান আগে আমরা ধরছি 5%, এখন 5, এন এর মান আগে ছিল 5 ধরে নিলাম, 5 বছর, 5 বছর পরে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের আমরা ধরে নিলাম। এখন এই 5-এর জায়গায় এন এর মান আমরা বাড়াই দিছি, অর্থাৎ 5-এর জায়গায় আমরা কত দিছি, 8। তাহলে বিষয়টা কি দাঁড়ায় আমরা একটু ক্যালকুলেশনটা করে আসি, তাহলে তোমরা বুঝতে পারবা। তো এখানে আমাদের সবকিছু ঠিক থাকবে, এটা হলো 10%, সবকিছু ঠিক থাকবে। এটা 5-এর জায়গায় আমরা কত ধরছি, 8। তো আমাদের সেক্ষেত্রে রেজাল্ট কত হয়, 2143 দশমিক সামথিং, তার মানে 2144 টাকা। তো এখান থেকে আমরা যদি এন এর সাথে ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক রিলেট করতে চাই, যে আমরা এন এর মান যখন 5 ধরছিলাম তখন আমাদের ভবিষ্যৎ মূল্য বের হয়েছে 1611 টাকা। তো আমরা কি করলাম, যে এন এর মান আমরা বৃদ্ধি করে দিলাম, অর্থাৎ 5-এর জায়গায় আমরা 8 বছর ধরলাম। সেক্ষেত্রে আমাদের রেজাল্ট অর্থাৎ ভবিষ্যৎ মূল্য কত আসলো, 2144। তার মানে আমরা বলতে পারি যে আমরা এন বৃদ্ধি করার সাথে সাথে আমাদের ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পেয়েছে। তার মানে আমরা বলতে পারি যে এখানে আমাদের যে এন অর্থাৎ মেয়াদ বা সময়ের সাথে বর্তমান মূল্যের সম্পর্ক হলো পজিটিভ, অর্থাৎ ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক হলো পজিটিভ। এন সময় বা মেয়াদের সাথে ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক হলো পজিটিভ, ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক এন এর সাথে পজিটিভ, অর্থাৎ এন বৃদ্ধি পেলে ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পায়। আবার যদি এন হ্রাস পায় সেক্ষেত্রে কি ভবিষ্যৎ মূল্য হ্রাস পাবে। এটার প্রমাণ আমরা একটু দেখি। তো এখানে আমরা তো 8 বছর ধরছিলাম, তাই না? ধরো এখানে 8 বছর না, আমরা এটাকে চেঞ্জ করে দিই। ধরো এখানে 8 বছর আছে, এটাকে আমরা চেঞ্জ করে দিই। ধরো এটা আমরা ধরি কমাই দিই। ধরো 8 বছর, তো আমরা এটাকে ধরি 3 বছর ধরলাম, 3 বছর। সেক্ষেত্রে আমাদের চেঞ্জটা কি আসে আমরা একটু দেখি। 3 বছর যদি ধরি সেক্ষেত্রে আমাদের চেঞ্জটা কিরকম আসে সেটা আমরা একটু দেখি শিক্ষার্থী বন্ধুরা। তো এখানে আমরা 8 বছরের জায়গায় 3 বছর ধরলাম। তো সেক্ষেত্রে আমাদের রেজাল্ট কত আসছে, 1331। অর্থাৎ আগে আমাদের রেজাল্ট ছিল 2144, সেখান থেকে এখন আমাদের রেজাল্ট কত হয়েছে, 1331। আমাদের একটু আগেই ছিল রেজাল্ট 2143, এখন সেটা কত হয়ে দাঁড়াইছে, সেই রেজাল্টটা এখন আমাদের কত দাঁড়াইছে শিক্ষার্থী বন্ধুরা, 1331। তার মানে আমরা প্রথমে কি করলাম, প্রথমে এন এর মান 5 ধরে আমরা ভবিষ্যৎ মূল্য বের করছি 1611, এন বাড়াই দিলাম, অর্থাৎ এন এর মান আমরা 8 ধরলাম। সেক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ মূল্য হইল 2144। এন এর মান আমরা কমাই দিলাম, এন কমানোর সাথে সাথে আমাদের ভবিষ্যৎ মূল্য রেজাল্ট হলো 1331। তার মানে এন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পাচ্ছে, আবার এন হ্রাস পাওয়ার সাথে সাথে ভবিষ্যৎ মূল্য হ্রাস পাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে ভবিষ্যৎ মূল্যের সাথে সময়, মেয়াদ বা এন এর সম্পর্ক পজিটিভ।
এখন আমরা দেখব সময় বা এন এর সাথে বর্তমান মূল্যের সম্পর্কটা কিরকম। আমরা একটা মান প্রথমেই ধরে নেব। আমরা বর্তমান মূল্যের সূত্র জানি FB * 1 + I টু দি পাওয়ার -n। তো এখানে আমরা n এর মান 5 বছর ধরলাম, -5 যেটা 621। এটা তো আমরা একটু আগেই নির্ণয় করা দেখেছি শিক্ষার্থী বন্ধুরা। তো n এর মানটা আমরা চেঞ্জ করে দিলাম, অর্থাৎ n আমরা বাড়াই দিলাম। আগে ছিল n এর মান 5 বছর, এখন আমরা n এর মান কত ধরলাম? 8 বছর। তাহলে বর্তমান মূল্যের রেজাল্টটা আমাদের কি হয় আমরা একটু দেখে আসি। n এর মান আমরা কত ধরলাম? 8 বছর ধরলাম। আমাদের রেজাল্ট কত আসছে দেখো, 466.50 পয়সা। তার মানে আমরা ধরতে পারি 467। এই যে দেখো 467। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, তোমরা সেটা বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা এন কিন্তু বাড়াইছি, অর্থাৎ এন আগে ছিল 5 বছর, সেইখান থেকে এন আমরা বাড়াইছি, অর্থাৎ এন আমরা 5 থেকে 8-এ নিয়ে গেছি। অর্থাৎ আগে 5 বছর ধরছিলাম, এখন 8 বছর ধরছি। কিন্তু এন বাড়ানোর সাথে সাথে আমাদের বর্তমান মূল্য তো বাড়লো না। বর্তমান মূল্য আগে ছিল 621, সেটা এখন কমে গিয়ে 467-তে দাঁড়াইছে। তার মানে আমরা এটা বলতে পারি যে সময় বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বর্তমান মূল্য হ্রাস পায়। তো এখন আমরা একটু কমাই দেই। ধরো এটা আমরা এখন চেঞ্জ করব। এটা আমাদের 8 বছর আছে, তো এটাকে আমরা এখন চেঞ্জ করব। ধরো আমরা চেঞ্জ করে এটাকে 2 বছরে নিয়ে আসলাম। তখন আমাদের কি অবস্থাটা দাঁড়ায়? আমরা 2 বছরে নিয়ে আসলাম, এটার মান আমরা এখন 2 বছর ধরি। তাহলে আমাদের রেজাল্ট কত আসছে দেখো, 826। অর্থাৎ এন এর মান কমানোর সাথে সাথে বর্তমান মূল্য বেড়ে গেছে। একটু আগে আমাদের মান ছিল কত? 466। একটু আগে যখন এন 8 বছর ছিল তখন ছিল 466, আর এখন এন এর মান আমরা যখন 2 নিয়ে আসলাম, 2-এ নিয়ে আসলাম, তখন আমাদের হয়ে গেল কত? 826। এই যে দেখো 826। যখন এন এর মান 2 বছর ধরলাম, অর্থাৎ কমাই দিলাম, তখন আমাদের রেজাল্ট আসলো 826। তার মানে এখান থেকে আমরা কি সম্পর্কটা দেখলাম শিক্ষার্থী বন্ধুরা, যে এন যখন আমরা 5 বছর থেকে 8 বছর ধরলাম, বর্তমান মূল্য আমাদের কি হলো? হ্রাস পেল। আবার এন এর মান 8 বছর থেকে যখন আবার হ্রাস করলাম, কমাইলাম, তখন বর্তমান মূল্য আবার বেড়ে গেল। তো এখান থেকে আমরা যে সম্পর্কটা দাঁড় করাইতে পারি, যে আমরা এন যদি বৃদ্ধি করি তাহলে বর্তমান মূল্য আমাদের হ্রাস পাবে। আবার এন যদি আমরা কমাই, অর্থাৎ বছরের মান, এন এর মান যদি কমাই, সেক্ষেত্রে বর্তমান মূল্য আবার বৃদ্ধি পাবে। অর্থাৎ দুইটা উল্টামুখী সম্পর্ক, দুইটা সম্পর্ক কি উল্টামুখী। তাই আমরা বলতে পারি যে সময় বৃদ্ধি পেলে বর্তমান মূল্য হ্রাস পায়, আবার সময় হ্রাস পেলে বর্তমান মূল্য বৃদ্ধি পায়। এদের সম্পর্ক হলো ঋণাত্মক, অর্থাৎ সময় ও বর্তমান মূল্যের সম্পর্ক হলো ঋণাত্মক। তো এখন আমরা দেখব নগদ প্রবাহ, অর্থাৎ ক্যাশ ফ্লোর সাথে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য সম্পর্ক। বর্তমান মূল্য বৃদ্ধি পেলে ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পাবে, আবার বর্তমান মূল্য হ্রাস পেলে ভবিষ্যৎ মূল্য হ্রাস পাবে। অর্থাৎ তুমি যদি বর্তমান মূল্য বাড়াও, সেক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য তোমার বেড়ে যাবে। আবার যদি বর্তমান মূল্য কমাও, ভবিষ্যৎ মূল্য কমে যাবে। বিষয়টা আমরা একটু দেখি, খুবই সহজ। আমরা বর্তমান মূল্য ধরলাম 1000 টাকা, সেক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ মূল্য কত আসলো? 1611 টাকা। তো বর্তমান মূল্য 1000 টাকার জায়গায় আমরা একটু বাড়াই দিলাম, অর্থাৎ আগে যেখানে আমরা বর্তমান মূল্য 1000 টাকা ধরছি, এখন বর্তমান মূল্য আমরা 2000 টাকা ধরলাম। সেক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ মূল্য দেখো 1611 থেকে বেড়ে গেল 3221। ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি যে বর্তমান মূল্য বাড়ানোর কারণে আমাদের ভবিষ্যৎ মূল্য বেড়ে গেল। আবার আমরা যদি দেখি শিক্ষার্থী বন্ধুরা, যে বর্তমান মূল্য যদি হ্রাস পায়, সেক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য কিন্তু হ্রাস পাবে। তো সেই বিষয়টা আমরা একটু দেখি। তো আমরা ভবিষ্যৎ মূল্য, এটা 1000 টাকা, আগের যেরকম আছে 1611 টাকা যা আছে তাই। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা এটা চেঞ্জ করব, অর্থাৎ
এখানে যা কিছু আছে সবকিছু আমরা অপরিবর্তিত রাখবো, শুধু আমরা যে কাজটা করব, আমরা এখানে বর্তমান মূল্যটা হ্রাস করব, অর্থাৎ বর্তমান মূল্য 1000 টাকার জায়গায় আমরা বর্তমান মূল্য কত ধরলাম, 500 টাকা। অর্থাৎ আমাদের যা কিছু আছে সবকিছুই ঠিক রাখলাম, শুধু আমরা যে কাজটা করলাম শিক্ষার্থী বন্ধুরা, যে বর্তমান মূল্য আমরা হ্রাস করলাম। তো বর্তমান মূল্য যখন আমরা 1000 টাকা থেকে হ্রাস করে আমরা 500 টাকায় নিয়ে আসলাম, বা বর্তমান মূল্য যখন হ্রাস পেল, আমাদের ভবিষ্যৎ মূল্য দেখো হ্রাস পেয়েছে 1611 টাকা থেকে হয়েছে 805 টাকা। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা বলতে পারি যে নগদ প্রবাহ অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু যদি বৃদ্ধি পায়, ফিউচার ভ্যালু বৃদ্ধি পাবে। প্রেজেন্ট ভ্যালু যদি হ্রাস পায়, তাহলে ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু হ্রাস পাবে। খুবই গুরুত্বপূর্ণ এখন যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করতে যাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, সেটা হলো চক্রবৃদ্ধি সংখ্যা, অর্থাৎ যেটাকে আমরা নাম্বার অফ কম্পাউন্ডিং বা এম দ্বারা প্রকাশ করি। এই চক্রবৃদ্ধি সংখ্যার সাথে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক কি, সেটা আমরা দেখব। চক্রবৃদ্ধি সংখ্যা অর্থাৎ এম যদি বৃদ্ধি পায়, তাহলে ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পাবে। কেননা চক্রবৃদ্ধি সংখ্যা ও ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক হলো ধনাত্মক। আমি আবারও বলতেছি শিক্ষার্থী বন্ধুরা, চক্রবৃদ্ধি সংখ্যা যদি বৃদ্ধি পায়, অর্থাৎ তোমার চক্রবৃদ্ধি সংখ্যা বলতে আমরা জানি যে বছরে কতবার তোমার এটা চক্রাকারে ব্যাংক তোমাকে সুদ দিচ্ছে। এটার মান হতে পারে মাসিক, ত্রৈমাসিক, দ্বিমাসিক, ষান্মাসিক, অর্ধবার্ষিক। তো ধরো এটা আছে ত্রৈমাসিক, মানে হলো বছরে তোমার 4 বার। তো ত্রৈমাসিক মানে এম এর মান 4। তো এটা 4 থেকে ধরো যদি বৃদ্ধি পেয়ে হয় 12 অর্থাৎ মাসিক, সেক্ষেত্রে দেখা যাবে এম এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পাবে। যদি উল্টো ঘটনা ঘটে, অর্থাৎ চক্রবৃদ্ধি সংখ্যা এম যদি হ্রাস পায়, তাহলে আমাদের ভবিষ্যৎ মূল্য হ্রাস পাবে। কারণ চক্রবৃদ্ধি সংখ্যা ও ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক হলো পজিটিভ। উল্টা দিকে চক্রবৃদ্ধি সংখ্যা অর্থাৎ এম যদি বৃদ্ধি পায়, তাহলে বর্তমান মূল্য হ্রাস পাবে। আবার চক্রবৃদ্ধি সংখ্যা এম যদি হ্রাস পায়, সেক্ষেত্রে বর্তমান মূল্য বৃদ্ধি পাবে। কেননা চক্রবৃদ্ধি সংখ্যা ও বর্তমান মূল্যের সম্পর্ক হইল ঋণাত্মক। তো বিষয়টা কি দাঁড়ালো শিক্ষার্থী বন্ধুরা, যে এম যদি কমে তাহলে বর্তমান মূল্য বাড়বে, এম যদি বাড়ে তাহলে বর্তমান মূল্য কমবে, এবং দুইটা এম এবং প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ চক্রবৃদ্ধি সংখ্যা এবং বর্তমান মূল্য এদের সম্পর্ক হলো ঋণাত্মক। তো বিষয়টা এখন আমরা একটু গাণিতিক ভাবে প্রমাণ করি। তো চক্রবৃদ্ধি সংখ্যা এবং ভবিষ্যৎ মূল্যের সম্পর্কটা আমরা আগে দেখি। তো তোমরা জানো যে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার ক্ষেত্রে যদি চক্রবৃদ্ধি সংখ্যা থাকে, সেক্ষেত্রে এককালীন নগদ প্রবাহের সূত্রে অতিরিক্ত যে অংশটা আসবে সেটা হলো আই এর নিচে এম থাকা চাই এম এন চাচাতো ভাই। আই এর নিচে এম থাকা চাই এম এন চাচাতো ভাই, যেটা আমরা ঠিক লাস্ট লেকচারে এই সম্পর্কে আলোচনা করছি। তো আমরা ধরে নিলাম যে বছরে 2 বার চক্রবৃদ্ধি হয়, অর্থাৎ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি। 6 মাস পর পর ব্যাংক তোমাকে সুদ দেয়, অর্থাৎ এম এর মান 2। তো সেক্ষেত্রে কি অবস্থা দাঁড়ায়, আমরা বর্তমান মূল্য ধরে নিলাম 1000 টাকা, আই প্রশ্নে দেওয়া আছে ধরো 12%, আর এম অর্ধবার্ষিক হওয়ার কারণে 2, এন আমাদের উদ্দীপকে দেওয়া আছে 5 বছর। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিভাবে করব, বিষয়টা আমি তোমাদেরকে একটু দেখাই। তো তোমাদেরকে আমি গত লেকচারে বুঝাইছি যে যখনই এরকম অংশ আসবে তোমরা চেষ্টা করবে এটাকে ভেঙে একটু ছোট করে নেওয়ার জন্য। যেমন আমরা যদি 0.12কে 2 দিয়ে ভাগ দিই, আমাদের বের হয় 0.06, আর এখানে আমাদের 5 দুগুণে 10, তাহলে ইকুয়েশনটা সহজ হয়ে গেল না ক্যালকুলেটরের জন্য। 1001 প্লাস 0.06 হোল টু দি পাওয়ার 10। তো আমরা একটু ক্যালকুলেটরের বিষয়টা একটু আমরা ক্লিয়ার হই, আমরা একটু ক্যালকুলেটরে দেখি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের জন্য আশা করছি আরেকটু সহজ হবে। তো চলো ক্যালকুলেটরে আমরা একটু দেখি। এখানে আমাদের ছিল 0.12 ভাগ 2, দেখো সহজ হয়ে গেল 0.06। তো তুমি এখানে দেবা 1 প্লাস 0.06 পাওয়ার, আর পাওয়ার কত দেবা তুমি,
একটু ভুল হয়েছে নাকি, না আমাদের এটা চলে গেল। আচ্ছা সমস্যা নাই, এটা আমাদের সমান সমান চলে আসছে তো। আচ্ছা 1+0.06 পাওয়ার আমরা দেব কত, 10। তো আমাদের রেজাল্ট কত আসে, 1.79 এটা। আর আমরা যদি এটার সাথে 1000 গুণ দিই তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে 1790 টাকা। তো এটা যদি তুমি একসাথে করতে চাও তাও পারবা, যেমন 1000 1+0.06। ও আগে এইটা দেওয়ার কারণে আমাদের ভুল হয়েছে, আমাদের কোথায় ভুল হয়েছে আমরা বুঝতে পারছি। এই চিহ্ন, এই পাওয়ার চিহ্ন না দিয়ে এইটা দিয়ে ফেলেছি। 1000 1+0.06 পাওয়ার 10। দেখো আমরা একসাথে করতেছি, একসাথে করলে 1790। তো তুমি যদি বলো যে না স্যার আমি একেবারে ভেঙে 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 করবো, সেইটাও পারবা। যেমন 1000 1+ তোমার এখানে ছিল কত, 0.12/2 ছিল না, এটা তো তোমার ভিতরে ছিল। এই যে দেখো, এই যে চলে আসছে, দেখছো মানটা চলে আসছে কিভাবে, 1+i এর নিচে m, এটা কিন্তু তোমার ক্যালকুলেশনটা ছিল। এরপর তুমি ব্র্যাকেটটা কি করবা, ক্লোজ করবা, কারণ তোমাকে এইটা দেখো, এইটা হলো এই অংশের ব্র্যাকেট আর এইটা হলো সেকেন্ড ব্র্যাকেট। পাওয়ার চিহ্ন দাও, পাওয়ার দিয়া তোমার এখানে কত ছিল, 5×2। এই যে দেখো উপরে দেখো সুন্দর করে আমাদের এটা চলে আসছে, 1000 গুণ 1+ এই পুরো মানটা আমাদের এখানে কত সুন্দর করে চলে আসছে। ব্র্যাকেট ক্লোজ করো, এখন তুমি চাপ দাও, রেজাল্ট চলে আসছে, দেখো কত সুন্দর। এই যে দেখো 1791 টাকা আর কি। তাহলে আমরা দেখো আমাদের রেজাল্ট বের হচ্ছে 1791। এখন আমরা যে কাজটা করব, আমরা ভবিষ্যৎ মূল্যের সাথে জানতে চাচ্ছি এম এর সম্পর্ক কি। তার মানে আমরা ইকুয়েশনে সবকিছু ঠিক রাখবো, বর্তমান মূল্য 1000 টাকা ঠিক রাখবো, সুদের হার 12% ঠিক রাখবো, এন 5 বছর ঠিক রাখবো, জাস্ট এমটা চেঞ্জ করে দেবো। তো এম দেখো আমরা ত্রৈমাসিক নিয়ে আসছি, অর্থাৎ আগে আমাদের ছিল অর্ধবার্ষিক, অর্ধবার্ষিক থাকার কারণে এম এর মান 2 আমরা দিয়েছি। আর এখন ধরে নিলাম যে আমাদের এম আমরা বাড়াইছি, এম বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ত্রৈমাসিক। এম এর মান কি, ত্রৈমাসিক। ত্রৈমাসিক মানে কি 3 মাস পর পর, তার মানে এম এর মান 4। সেক্ষেত্রে আমাদের চেঞ্জটা কিরকম আসে, আমরা আবার ক্যালকুলেটর এটা করি। দেখো পুরো ক্যালকুলেশনটা আমরা চলে আসছে, এখানে আমরা 2 এর জায়গায় এখন কত দেবো, 4। আই এর নিচে এম, এই যে আই এর নিচে এম, আই এর নিচে এম থাকা চাই, 4 চলে আসছে। আর আমাদের এখানে ছিল কি, এম এর চাচাতো ভাই। দেখো 1000 গুণ 1+i/m, m ইন্টু n। তো রেজাল্ট কত আসছে দেখো, 1806 টাকা। এই যে 1806 টাকা। তো এখান থেকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা সম্পর্কটা রিলেট করতে পারি এখান থেকে, যে আমাদের এম এর মান যখন 2 ছিল, আমাদের ভবিষ্যৎ মূল্য ছিল 1791। তো এম যখন আমরা বৃদ্ধি করছি, আমাদের ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পেয়েছে। তো এম যদি আবার হ্রাস করো, এখন যদি এম এর মান আবার হ্রাস হয়, তাহলে দেখবা ভবিষ্যৎ মূল্য হ্রাস পাবে। তার মানে আমরা বলতে পারি এম যেদিকে যায় ভবিষ্যৎ মূল্য সেদিকে যায়। অর্থাৎ অনন্ত জলিল এবং নায়িকা বর্ষা, অর্থাৎ অনন্ত জলিল যখনই ছবি করে তখন তার স্ত্রী বর্ষাকে নায়িকা পার্টে রাখে, অর্থাৎ দুজনের ভিতরে সম্পর্ক পজিটিভ। মনে রাখবা, মজার ছলে বুঝাই দিলাম আর কি শিক্ষার্থী বন্ধুরা। তো এখন আমরা দেখবো শিক্ষার্থী বন্ধুরা এম এর সাথে বর্তমান মূল্যের সম্পর্ক কি। তো এম এর সাথে বর্তমান মূল্যের সম্পর্কটা আমরা এখন নির্ণয় করা শিখবো। তো তোমরা সূত্রে জানো যে বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে সবকিছু ঠিক থাকে, বর্তমান মানেই একটা মাইনাস আসে, অর্থাৎ এন এর আগে মাইনাস আসে। আর যেহেতু এখানে চক্রবৃদ্ধি সংখ্যা আছে, তাই এম এন এর আগে মাইনাসটা আসবে। আর যদি তোমরা এভাবে না লিখে বইয়ের নিয়মে লিখতে চাও সূত্র, সেটাও পারবা। তাহলে উপরে হবে আমাদের এফ ভি, এফ ভিটা উপরে যাবে, ডিভাইডেড বাই 1+i⁴m হোল টু দি পাওয়ার mn। তো আমরা এখানে মান বসাইলাম,
সবকিছু ঠিক রাখলাম। তো আমরা ক্যালকুলেটরে একটু দেখি যে এই মানটা কত আসে। তো আমরা এখানে 2 ধরছিলাম প্রথমে, 2। আর দেখো ক্যালকুলেটর যখন আমরা করব এখানে একটা মাইনাস দেব। এই যে দেখো এভাবে করব ক্যালকুলেটর। আমরা দেখো একটু আগে যেটা দেখছি সেটাই কিন্তু আমরা এই মানটা এখানে নিয়ে আসছি। এটা তো তোমরা বুঝতে পারছো আশা করি, কত সুন্দর করে বুঝাইছি। তোমরা কিন্তু এখানে আমি কইছিলাম যে তোমাদের বলছিলাম যে এটা শর্ট করে করবা, অর্থাৎ এটা একটু শর্ট করে করবা। যদি শর্ট করার সুযোগ থাকে, দেখো এই যে এটা শর্ট হয়ে গেল না, শর্ট হয়ে গেল। এটাও তোমরা শর্ট করে করতে পারো। এই যে দেখো কত শর্ট হয়ে গেল। অর্থাৎ এখন যে রেজাল্টটা আসবে দেখো, আর তোমার আগে যে রেজাল্টটা আসছে সেম। এই যে দেখো এই রেজাল্টটা তোমার যেটা আসবে, অর্থাৎ তুমি এটাকে যদি ভাঙায় না ভাঙায় করো, যদি এভাবে রাখো এভাবে করো, তাহলে যে রেজাল্ট আসবে, আর তুমি যদি ওটাকে একটু ভাঙায় করো সেম রেজাল্ট আসবে। ঠিক আছে, তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এই যে 558 টাকা। আমরা যে রেজাল্টটা মাত্র বের করলাম শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে একটা মাইনাস হবে, মাইনাস দিয়ে তারপর আমরা বের করব। এই যে দেখো 558 টাকা। তো এখন আমরা এই সূত্রে সবকিছু ঠিক রাখবো, সব মান ঠিক রাখবো। জাস্ট আমরা কি করলাম, এমটা বৃদ্ধি করলাম। অর্থাৎ এম আগে ছিল অর্ধবার্ষিক মানে 2, এখন এম এর মান আমরা 2 এর জায়গায় কত ধরলাম, ত্রৈমাসিক মানে 4। অর্থাৎ সকল কিছু আমাদের ঠিক থাকলো, শুধু এম এর মান বৃদ্ধি পেল। যদি এম এর মান বৃদ্ধি পায় তাহলে বর্তমান মূল্যের উপরে কি প্রভাব পড়ে, আমাদের সূত্র যা আছে তাই থাকবে। এখানে আই এর নিচে এম থাকবে 4, আর এখানে কত আসবে 4। তাহলে আমাদের রেজাল্ট কত আসছে, 553। অর্থাৎ দেখো আগে আমাদের ছিল 558, এখন হয়েছে 553। অর্থাৎ বর্তমান মূল্য আগের চেয়ে কি হয়েছে, হ্রাস পাইছে। ঠিক আছে, আমরা কিন্তু এম আগে ছিল 2, সেক্ষেত্রে আমাদের বর্তমান মূল্য হয়েছে 558। আমরা এম এর মান বৃদ্ধি করার ফলে আমাদের কিন্তু বর্তমান মূল্য বৃদ্ধি পায় নাই, উল্টা আমাদের কি হয়েছে, হ্রাস পাইছে। তার মানে এখান থেকে বলতে পারি যে চক্রবৃদ্ধির সংখ্যা এবং বর্তমান মূল্যের সম্পর্ক হলো নেগেটিভ। অর্থাৎ চক্রবৃদ্ধি সংখ্যা অর্থাৎ এম বৃদ্ধি পেলে বর্তমান মূল্য হ্রাস পাবে, আবার এম হ্রাস পেলে বর্তমান মূল্য বৃদ্ধি পাবে। এটা তোমরা বুঝতে পারছো। তো গত লেকচারে অনেকের মনে একটা প্রশ্ন হয়তো থাকতে পারে যে চক্রবৃদ্ধিকরণ বছরে একবার ও একাধিকবার, অর্থাৎ চক্রবৃদ্ধি সংখ্যা বছরে একাধিকবার থাকলে তো আমাদের রেজাল্ট চেঞ্জ হবে। কিন্তু এই দুইটা কিন্তু সেম হতে পারে। কখন হইতে পারে, যখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু দেখলেই বুঝতে পারবা, চক্রবৃদ্ধি সংখ্যা যখন বছরে একবার থাকবে, তো অর্থাৎ এম এর মান যদি 1 হয়, সেটা কিন্তু আসলে লেখার দরকার নাই। কেন লেখার দরকার নেই, কারণ এম এর মান 1 থাকা আর না থাকা একই কথা। অর্থাৎ এখানে দেখো আমরা যে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করছি, এই সূত্র এবং এই সূত্র চেঞ্জ করার পর আমাদের রেজাল্ট 1 হয়েছে, 1611 টাকা হয়েছে। কেন, কারণ চক্রবৃদ্ধির সংখ্যা যদি বছরে একবার হয় সেক্ষেত্রে আমাদের রেজাল্টে কোনো পরিবর্তন হয় না। এই কারণেই গত ক্লাসে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে বছরে যদি একবার চক্রবৃদ্ধিকরণ হয় সেক্ষেত্রে আই এর নিচে এম লেখার দরকার নাই, কারণ এখানে এম নিচে এম লেখে আবার এম এর সাথে এন গুণ করে কিন্তু কোনো চেঞ্জ আসে না। কেন আসে না, কারণ কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে ওইটাই থাকে, অর্থাৎ 0.10ই হবে। আবার কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে, যেমন 5কে 1 দিয়ে গুণ করলে 5ই থাকে। অর্থাৎ চক্রবৃদ্ধি সংখ্যা যদি বছরে একবার হয় সেক্ষেত্রে আমাদের আগের যে সূত্র সেই সূত্রে কোনো চেঞ্জ হয় না এবং সেটা সেমই থাকে। শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের ক্লাস থেকে তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো, বিশেষ করে চক্রবৃদ্ধি সংখ্যা, সুদের হার, বছর, এগুলোর সাথে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক আমি তানজির হোসেন রাব্বি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। তো নেক্সট ক্লাসে আমরা
মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য এবং মিশ্র বা অসমান নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য সম্পর্কে আলোচনা করব এবং সূত্র আলোচনা করে গাণিতিক সমস্যা সমাধানের কৌশল তোমাদেরকে শিখাবো। আমরা জানি যে নগদ প্রবাহের তিনটা কাহিনী, একটা হলো এককালীন নগদ প্রবাহ, যেটা অলরেডি আমরা শেষ করেছি। নেক্সট দিন আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা যে টপিক নিয়ে হাজির হব সেটা হলো অসমান বা মিশ্র নগদ প্রবাহ। সেই পর্যন্ত সবাইকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।